একটা গ্রামে আকাশ আর সূর্য নামে দুই ভাই বাস করত। সূর্যের স্ত্রীর নাম ছিল কবিতা, যে খুব সহজ সরল আর সত্যবাদী ছিল। যেখানে আকাশের স্ত্রী সন্ধ্যা খুব ধূর আর চালাক চতুর ছিল। একবার ছোট ভাই সূর্য নিজের স্ত্রীর জন্যে একটা খুব সুন্দর সোনার হার নিয়ে আসলো। কবিতা, চোখ বন্ধ করো, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। হ্যাঁ, এখন চোখ খোলো। ও লাভলি, খুব সুন্দর হার। এত দামি হার আমি তো স্বপ্নেও কখনো কল্পনা করিনি। আমিও অনেক দিন ধরে তোমার জন্যে একটা সুন্দর হার কিনতে চাইছিলাম। ভগবান আজ সুযোগ দিয়েছে। কবিতা হারটা পরে নিল, আর সত্যি হারটা খুব সুন্দর ছিল। কি কথা, হারটা পরে তো তোমায় আরো সুন্দর লাগছে। তখনই সূর্যের বড় ভাইয়ের স্ত্রী সন্ধ্যা ওনাদের বাড়ির ভেতর আসলো। এমন কি ব্যাপার, কি আমার দেওর আমার জায়ের সৌন্দর্যের এত প্রশংসা করছে? আমিও তো দেখি। হায় রাম, এত সুন্দর উপহার, সোনার চন্দ্রহার। আমার জায়ের তো ভাগ্য চমকে গেছে। ধন্যবাদ দিদি, দাদাও আপনার জন্য সোনার হার নিয়ে আসবে। তোমার মুখে ফুল চন্দন। ভগবান করুক এমনটাই যেন হয়। কবিতার চন্দ্রহারটা সন্ধ্যার মনে ছেপে গেল, আর ও চতুর মাথা দিয়ে ভাবতে লাগলো, এই হারটা যদি আমি পেয়ে যাই তাহলে খুব মজা হবে। পেয়ে যাবে দিদি, দাদা তোমাকে এনে দেবে। আচ্ছা, আরে হ্যাঁ, আমার মনে পড়লো কি আমার কাছে দুটো গয়নার বাক্স আছে। একটা গয়নার বাক্সে আমি সোনা আর রূপার গয়না রাখি, আর আরেকটা গয়নার বাক্স খালি পড়ে আছে। আমি ওই বাক্সটা তোমায় এনে দিচ্ছি। সন্ধ্যা নিজের বাড়ি চলে গেল আর একটা পুরনো গয়নার বাক্স এনে কবিতাকে দিয়ে দিল। এই নাও কবিতা, এর ভেতর সব গয়না ভালো করে রেখে দাও। ধন্যবাদ দিদি, এটা খুব বড় আর সুন্দর গয়নার বাক্স। কিছুদিন কেটে গেল। প্রতিদিনের মতোই সন্ধ্যা আজও কবিতার বাড়িতে প্রবেশ করলো। কবিতা রান্নাঘরে কাজ করছিল। দিদি, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। সন্ধ্যার দৃষ্টি আলমারির কাছে রাখা গয়নার বাক্সটার ওপর পড়ল। ও ওটাকে খুলল, আর সবার দৃষ্টি এড়িয়ে ও সোনার চন্দ্রহারটা চুরি করে নিজের কাছে রেখে দিল। আরে কবিতা, তুমি কিচেনের কাজ শেষ করে নাও, আমি তো এমনি এসেছিলাম। ঠিক আছে দিদি, কাজ তো হতেই থাকে, আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। আরে আমার একটা দরকারি কাজ মনে পড়ে গেছে, আমি আসি গিয়ে, পরে আসবো। সন্ধ্যা দ্রুত গতিতে বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেল, আর হারটাকে গয়নার বাক্সে রেখে আলমারির ভেতর রেখে দিল। কিছুদিন কেটে গেল। সূর্য অসুস্থ হয়ে পড়ল। আস্তে আস্তে ওর আলমারিতে রাখা সমস্ত পয়সা খরচা হয়ে গেল। ওর চিকিৎসায় অনেক পয়সা খরচা হয়ে গেল, আর ওর ব্যাংক অ্যাকাউন্টও খালি হয়ে গেল। ওর অনেক ঋণও হয়ে গেল। আরে, আমাদের কাছে আর পয়সা নেই, আপনাকে আবার ব্যাংকের কাছ থেকে লোন নিতে হবে। কবিতা, আমি অনেক দিন আগে গয়নার বাক্সে 500 টাকা রেখেছিলাম, ওটাকে বের করে আনো তো। কিছুদিনের ঘর খরচা চলে যাবে। একটু যখন সুস্থ হয়ে উঠব, ব্যাংকে গিয়ে বাড়িটা মর্টগেজে রেখে আরও পয়সা নিয়ে আসব। কবিতা গিয়ে গয়নার বাক্সটা খুলল, আর তার ভেতরের দৃশ্য দেখে আটকে উঠল। শুনুন, এটা কি হয়ে গেল? আরে কি হয়েছে? আরে এত বড় গয়নার বাক্সটা টাকা দিয়ে ভর্তি। এতগুলো পয়সা আপনি এতে কখন রাখলেন? আমি তো শুধু 500 টাকা রেখেছিলাম, এতগুলো পয়সা কোত্থেকে আসলো? কবিতা পুরো বাক্সটাকে দেখলো। তলায় গয়না রাখা ছিল, আর শেষ খালি স্থানে পয়সার অনেকগুলো বান্ডেল রাখা ছিল। আরে এতে তো লক্ষ টাকা আছে। এমন মনে হচ্ছে এই গয়নার বাক্সটা কোনো সাধারণ বাক্স নয়, এটা জাদুই গয়নার বাক্স। ভগবান আমাদের এত দুরবস্থা দেখে এই চমৎকারটা করেছেন। আমার অসুস্থতা আর বেড়ে যাওয়া ঋণের কথা ভাবতে ভাবতে তো আমার অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল। ভগবানের দয়ায় এই জাদুই গয়নার বাক্স আমাদেরকে বাঁচিয়ে দিল। আরে এটা কি? আমার হাত পায়ে তো নতুন প্রাণ ফিরে এসেছে মনে হচ্ছে। আমার শরীর আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এখন আমি এই টাকাগুলো দিয়ে সমস্ত ঋণ শোধ করে দেব। সূর্যের শরীর পুরোপুরি ঠিক হয়ে গেল, আর ও ওই পয়সাগুলো দিয়ে সবার ঋণ দিয়ে ঋণ মুক্ত হয়ে গেল। একদিন সূর্য বাড়িতে আসলো আর কবিতাকে ডাকলো।
কবিতা, কোথায় আছো? আরে আজকে মালহোত্রার মেয়ের বিয়ে, যেতে হবে, ভুলে গেছো কি? খাবার খাবার পর কিছুক্ষণ আরাম করব, তারপর তুমি তৈরি হয়ে নিও। আজকে ওই চন্দ্রহারটাও পরে নিও। ঠিক আছে মালিক, ঝুমকাও পরে নেব, চন্দ্রহারটাও পরে নেব। কিছুক্ষণ পর কবিতা বিয়েবাড়ি যাওয়ার জন্য তৈরি হতে গেল। ও যখন হারটা বের করতে গেল তো আটকে উঠল আর চিৎকার করে উঠল, আরে ভগবান, আপনার লীলা অপরম্পার! একটা হারের দুটো হার হয়ে গেছে। আরে আমি তো খুশিতে পাগল হয়ে যাব। হায় রাম, বাক্সে আবার পয়সা ভরে গেছে। এই সব কেমন অদ্ভুত জাদু! এই সব ভগবানের কৃপা। বাহ রে জাদুই গয়নার বাক্স, তুমি তো আমাদের জীবনটাই বদলে দিলে। হে ভগবান, আপনি আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, এখন এর থেকে বেশি আর কিছু চাই না। বাস আপনার আশীর্বাদ সবসময় রাখবেন আমাদের ওপর। সূর্য আর কবিতা বিয়েবাড়ি যাওয়ার জন্য সেজে গুজে তৈরি হয়ে গেল। তখনই ওরা কারোর কান্নার আওয়াজ শুনতে পেল। ওরা দুজন পাশেই আকাশ দাদার বাড়িতে গেল আর ওখানে দেখলো কি সন্ধ্যা নিজের হাত ধরে কাঁদছে। আরে বৌদির হাতে কি হয়েছে? আরে মরে গেলাম রে, খুব ব্যথা করছে, এখন আর সহ্য করতে পারছি না। আরে কি বলবো, ও বিয়েবাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, আর ও যেই গয়নার বাক্স খুললো, ভেতরে বসে থাকা বিচ্ছু ওকে কামড়ে দিয়েছে। দিদি, আপনি চিন্তা করবেন না, আমার কাছে দুটো হার আছে, একটা আমি পরেছি আর একটা আপনি পরে নিন। আরে কবিতা, এখন আমি আর বিয়েবাড়ি যেতে পারবো না, আমার হাতে খুব ব্যথা করছে, আমাকে ক্ষমা করে দাও কবিতা, আমি তোমার হারটা চুরি করেছিলাম। কবিতা সব বুঝে গেল। দিদি, আপনি কোনো কথার জন্য ক্ষমা চাইবেন না। কবিতা নিজের বাড়ির থেকে ওষুধ এনে সন্ধ্যার হাতে লাগিয়ে দিল আর সন্ধ্যার ব্যথা কম হয়ে গেল। ওরা চারজন তৈরি হয়ে বিয়েবাড়ির জন্য রওনা হয়ে গেল। জাদুই জলের কল। একটা গ্রামে একটা বুড়ি ভদ্রমহিলা সরোজিনী দেবী নাতি যশের সঙ্গে বাস করত। ওনাদের কাছে অল্পই জমি ছিল, কিন্তু জলসিঞ্চনের কোনো সাধন ছিল না। ওদের বাড়ির থেকে কুয়ো অনেক দূর হওয়ার জন্যে জল আনার জন্যে অনেক কষ্ট করতে হতো। যশ বাবা, আমি জানি যে আমাদের বাড়ির সবচেয়ে চিন্তার কারণ জল। জল ছাড়া জীবনও তো চলে না। খাবার দাবার, স্নান করা, কাপড় ধোয়া, ফসল ফল ফুল ইত্যাদি সব জিনিসের জন্যই তো জলের প্রয়োজন। হ্যাঁ ঠাম্মা, তুমি একদম ঠিক বলছো, কিন্তু আমাদের কাছে তো এত পয়সা নেই কি আমরা একটা জলের পাম্প লাগাই। একটা রাস্তা আছে আমার কাছে, একটা অনেক পুরনো সোনার চুড়ি রাখা আছে, আমরা ওটাকে বিক্রি করে একটা পাম্প লাগাতে পারি। ঠিক আছে ঠাম্মা, যেমন তোমার ইচ্ছা। এই নাও বাবা, এটা শেষ সোনার গয়না যেটা বাড়িতে ছিল, এখন এটা দিয়েই যদি আমাদের জীবন একটু শুধরে যায়। আমি এটাকে নিয়ে এখনই সোনারের কাছে যাচ্ছি। যশ সোনারের কাছে পৌঁছে গেল। দাদা, আজকে আমি আপনার কাছে কিছু বিক্রি করতে এসেছি। আরে যশ সোনা, বলো কি বিক্রি করতে এসেছো? এটা আমার ঠাম্মার সোনার চুড়ি, এটাকে বিক্রি করে আমরা বাড়িতে একটা জলের পাম্প লাগানোর কথা ভাবছি। আমাকে বলুন তো, এর আমরা কত পয়সা পাবো? সোনারু চুড়িটা নিল আর ওটাকে ওজন করলো। যশ, এই চুড়িটার আমি তোমাকে খুব বেশি হলে 18,000 টাকা দিতে পারি, কারণ এটা অনেক পুরনো আর এটার ওজনও অনেক কম। দাদা, আমার এটার অন্তত 20,000 টাকা চাই, এর থেকে কমে আমি পাম্প লাগাতে পারবো না। ঠিক আছে, তুমিও কি মনে রাখবে? এই নাও 20,000, তোমাকে দাম বাড়িয়ে দিলাম, এখন লাগিয়ে নাও পাম্প। অনেক অনেক ধন্যবাদ, এখন আমি জলের পাম্প নিশ্চয়ই লাগাতে পারবো। যশ জলের পাম্পের দোকানে গেল আর দোকানদারকে বলল, হরিলালজি, আমাদের জলের খুব অসুবিধে। কোনো অসুবিধার ব্যাপার না বাবা, একবারে 20,000 টাকা দিয়ে যাও, তারপর তোমার বাড়িতে 24 ঘন্টার মধ্যে পাম্পের ফিটিং হয়ে যাবে। হরিলালকে পয়সা দেওয়ার পর যশ নিজের বাড়িতে চলে গেল। যশ, তুমি কি পাম্পের কাজ করে এসেছো? হ্যাঁ ঠাম্মা, কালকে ওরা আমাদের বাড়িতে পাম্পের ফিটিং করে যাবে। এটা তো খুব ভালো খবর, এখন আমাদের অবস্থা ভালো হয়ে যাবে।
পরদিন ওদের বাড়িতে পাম্প লাগানোর মেকানিক এসে পাম্প ফিট করে দিল। যশ ওদেরকে জলখাবার দিয়ে আসলো, আর তারপর পাম্প লাগানো হয়ে যাওয়ার পর ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে ওনাদেরকে বিদায় জানালো। যশ, এই পাম্পটা একটু চালু করো, দেখি তো জল কেমন আসছে। যশ পাম্প চালু করে দিল। আরে এটা কি ঠাকুমা, এই নলটা থেকে তো অনেক বালু বেরোচ্ছে। কিছুক্ষণ নলটা খোলা থাকতে দাও, হতে পারে নিজে নিজেই বালু কম হয়ে যাবে। গোটা দিন পাম্প চলল আর তার নল বালুই বের করতে থাকলো। ঠাম্মা আর যশ জল ছেঁকে খেতে লাগলো। কিছুদিন পর দুপুরবেলা যশ আর ঠাকুমা খাবার খাচ্ছিল। তখনই হঠাৎ করে দরজায় কেউ নক করলো। ভিক্ষাং দেহি। যশ সোনা, সাধু বাবাকেও খাবারের জন্যে বসিয়ে দাও, আহারের সময় হয়ে গেছে, ওনারও খিদে পেয়েছে বোধহয়। মহারাজ, দয়া করে বাড়ির ভেতরে আসুন, আহার গ্রহণ করে নিন, আহারের সময় হয়ে গিয়েছে। ধন্যবাদ পুত্র, চলো একসঙ্গে বসে খাই। খাবার তো খুব সুস্বাদু হয়েছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, ভগবান আপনাদের কল্যাণ করুক। মহারাজ, অনেক অনেক ধন্যবাদ আমাদের আশীর্বাদ করার জন্যে, কিন্তু আপনি কি আমাদের পাম্পটাকেও নিজের আশীর্বাদ দিতে পারেন? জবের থেকে এটাকে লাগিয়েছি, তবের থেকে এটা ভালো করে চলছেই না। ঠিক আছে পুত্র, আমি এই পাম্পটাকেও আশীর্বাদ করছি, ভগবান করুক এখন এটা তোমাকে পূর্ণরূপে সন্তুষ্টি দিক। এটা বলে সাধু মহারাজ চলে গেলেন। যশ পুত্র, একটু পাম্পটা তো চালাও, রাতের খাবারের ব্যবস্থা করি। যেই যশ পাম্প চালালো, অনেক বালু বের হলো। যশ আবার নিরাশ হয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর পরিষ্কার জল বের হতে লাগলো। ঠাম্মা, সাধু মহারাজের আশীর্বাদ কাজে লেগে গেছে, দেখো এখন জল কত পরিষ্কার বেরোচ্ছে। দেখো, সাধু মহারাজের আশীর্বাদের চমৎকার এটা। যশ যেই বালু সরাতে গেল, ও লক্ষ্য করলো কি বালুর থেকে কিছু চমকাচ্ছিল। ও হাতে উঠিয়ে যখন ওগুলোকে মনোযোগ দিয়ে দেখলো, তো সেগুলো সোনার ছোট্ট ছোট্ট পাথর ছিল। ঠাম্মা, এই দেখো, বালুর সঙ্গে এবার ছোট ছোট সোনার পাথরও বেরিয়েছে। আমি প্রথমে ভাবলাম এগুলো পাথর, কিন্তু যখন মনোযোগ দিয়ে দেখলাম এগুলো তো সোনা। ঠাকুমা আর যশ দুজনই অবাক হয়ে গেল। যশ খুশি হয়ে সমস্ত সোনার ছোট ছোট পাথর একত্রিত করে ফেললো আর ওগুলোকে বিক্রি করতে সোনারুর কাছে গেল। আরে বাবা, এত তাড়াতাড়ি ফিরে আসলে যে, কি হয়েছে? কোনো অসুবিধে? দাদা, আমি আবার আপনার কাছে সোনা বিক্রি করতে এসেছি। এই দেখুন, আমার কাছে সোনার ছোট ছোট কত পাথর আছে। আপনি আমাকে বলুন, আপনি আমাকে এগুলোর কত পয়সা দিতে পারবেন? সোনারু ভাবার পর একটু অবাক হলো আর বলল, পুত্র, তুমি এই পাথর পেলে কোথা থেকে? ভাজ, আপনি এটা ভাবুন কি এগুলো আমি ভগবানের আশীর্বাদে পেয়েছি। এই সব পাথরের আমি তোমাকে 1,20,000 টাকা দেব। বলো, তুমি রাজি? 1,20,000 টাকাকে আবার কেউ মানা করবে নাকি? আপনি পাথরগুলো নিয়ে নিন আর আমাকে আমার পয়সা দিয়ে দিন। বাবা, কত পয়সা পেলাম আমরা? ঠাম্মা, পুরো 1,20,000 টাকা দিয়েছে আমাকে লালা। যশ আর ঠাকুমা দুজনই খুশি হয়ে গেল। ঠাম্মা, এখন আমার মনে হচ্ছে আমাদের দরিদ্রতার দিন চলে গেছে। এখন আমরা আমাদের বাড়িরও মেরামতি করতে পারবো, আমি চাষবাসও ভালো করে করতে পারবো, আর এখন আপনি একটু আরামও করতে পারবেন। সোনারুর যশের সোনার পাথরের ওপর একটু সন্দেহ হলো, আর ও রাতের বেলা যশের বাড়িতে চুপচাপ একটা সময় পৌঁছে গেল, এটা দেখার জন্যে কি ওই পাথরগুলি আসলে আসলো কোথার থেকে। যখন জলের পাম্প আরম্ভ হলো, তো ওর থেকে বালুর সঙ্গে সঙ্গে সোনার পাথরও পড়ল। লালা অবাক হয়ে গেল। পরের দিন রাত্রিবেলা অনেক রাতে লালা চুপচাপ যশের বাড়িতে গেল আর পাম্পটা চালু করার চেষ্টা করলো। যেই ও পাম্পে হাত দিল, ও কারেন্টের জোরে ঝটকা খেলো। লালা মাটিতে পড়ে গেল আর খুব ভয় পেয়ে গেল। এখনো
কলটাতেও হাত দিল না। ওই যে বালুগুলো যেটাতে সোনার পাথর ছিল ওগুলোকে আস্তে আস্তে নিয়ে নিজের পকেটে রেখে দিল। আরে বাহ, আজকে তো আমি মালামাল হয়ে গেলাম। এখন বাড়িতে গিয়ে বলি আজকে কত সোনা পেয়েছি। আরে বাবা! ও যেই বাড়ি পৌঁছলো, নিজের পকেটে হাত দিয়ে যেই সোনার পাথর বের করলো, তখনই ও দেখলো কি ওগুলো আর সোনার পাথর নেই, ওগুলো তো ছোট্ট ছোট্ট পাথর হয়ে গেছে। ও খুব রেগে গেল আর বুঝে গেল কি এই সোনার পাথরের লাভ শুধুমাত্র যশই নিতে পারে। পরদিন যশ লালার দোকানে পৌঁছলো। দাদা, আমি আজকেও আপনার জন্য অল্প সোনার পাথর এনেছি। আপনি কি এগুলোকে ওজন করে আমায় বলবেন কি এর আমি কত দাম পাবো? লালা পাথরগুলোকে হাতে নিল। ওর ভাবলো কি জানি পাথরগুলো আবার সোনার জায়গায় পাথর না হয়ে যায়, কিন্তু ওগুলো সোনাই থাকলো। যখন লালার বিশ্বাস হয়ে গেল কি ও আর কখনো এই সোনার পাথরের লাভ নিতে পারবে না, লালা পাথরগুলোকে ওজন করলো আর যশকে 50,000 টাকা দিল। আরে বাহ লালা, আপনি তো আমার মন আনন্দিত করে দিলেন। এই নিন, আপনি সেদিন আমাকে 2000 টাকা বেশি দিয়ে দিয়েছিলেন, আজকে আপনি এটা ফিরিয়ে নিন। যশ টাকা নিয়ে বাড়ি পৌঁছলো। আসো বাবা, আজকে তো আমি তোমার পছন্দের খাবার বানিয়েছি, তোমার পছন্দের লাড্ডুও বানিয়েছি। এখন আমাদের আর কোনো চিন্তা নেই। এখন চাষবাসও ভালো করে করতে পারবো, আমাদের বাড়িটাও সারিয়ে নেব আর আনন্দের জীবন যাপন করব। তারপর নাতি আর ঠাকুমা একটা সুন্দর বাড়ি বানিয়ে আনন্দের সঙ্গে বাস করতে লাগলো।